তাহলে তোমরা একটু আমাকে বলো যে এক কাইরাল কার্বন বিশিষ্ট যৌগের আলোক সক্রিয়তার কোনো সমস্যা আছে কিনা। এক কাইরাল কার্বন বিশিষ্ট যৌগের আলোক সক্রিয়তাতে কোনো সমস্যা আছে কিনা একটু লিখে জানাও। মেসোযৌগ এবং ডায়াস্টেরিওমার বাদে, এটা এখন পড়াবো। না স্যার, নো প্রবলেম। না, ওকে, তাহলে আমি না পড়ানোটা দাগিয়ে দিয়েছিলাম, ওখানেই প্রবলেম। বলছে ওই ছেলের নাম্বারটা একটু দাও তো, আমি তো সেখানে যাওয়া হয়নি এখনো। হ্যাঁ, আমার মেসেঞ্জারে দিয়ে দাও। তাহলে দেখো, দুইটা কাইরাল কার্বন বিশিষ্ট যৌগ একটু খেয়াল করো, দুইটা কাইরাল কার্বন, নিচেরটা দেখো, এই কার্বনের এক হাতে হাইড্রোক্সিল, এক হাতে সি ডবল এইচ, এক হাতে এইচ, আর এক হাতে মানে আর এক যোজনীতে বড় এই গ্রুপ। বড় এই গ্রুপ মানে C2O3H3, এই বড় গ্রুপ। তাহলে এটা কাইরাল কার্বন। উপরের কার্বনটা দেখো, এক হাতে OH, এক হাতে সি ডবল এইচ, এক হাতে এইচ, আর এক হাতে বড় এই গ্রুপ। তাহলে এটাও কাইরাল কার্বন। দুটোই কাইরাল কার্বন। এখানে আমরা গতদিন পড়িয়েছিলাম, কি হচ্ছে গো এত? স্যার, মমিনের কোন দিকে আপনার কোচিং? বাবা বাবা, এইটাই। এক কাইরাল কার্বন বিশিষ্ট যৌগের আলোক সক্রিয়তার শর্ত, আমরা তিনটে শর্ত। অপ্রতিসম কার্বন বিশিষ্ট যৌগ হতে হবে, যৌগটি অপ্রতিসম হতে হবে, যাদের দর্পণ প্রতিবিম্ব একে অপরের উপর উপস্থাপনীয়, একটি সমান আলোকতলকে ডান দিকে ঘুরাবে, অপর সমানুটি আলোকতলকে সমান কৌণিক পরিমাণে বাম দিকে ঘুরাবে, তাহলে তারা আলোক সক্রিয় হয়। এই তিনটে শর্ত ছিল। দেখো দেখো আলোক সক্রিয়তার শর্ত কোথায় আছে। নোটে আছে 4-এর ঘ, আসলে ভিতরে তো রিয়ারেন্স ঠিক নেই। এই কম্পিউটারের এই ছেলেটাকে বারবার বলি আমি করে রেখে আসি, বলে স্যার আমি রিয়ারেন্স করে দেবা না, সমস্যা নেই। আরে সেইভাবে প্রিন্ট দিয়ে দেয়, একে যে আর কি বলবো। অপ্রতিসম কার্বন বিশিষ্ট যৌগ হতে হবে, উভয় সমানুর কনফিগারেশন পরস্পরের দর্পণ প্রতিবিম্ব হবে। অপ্রতিসম কার্বন বিশিষ্ট যৌগের বা অপ্রতিসম যৌগের দর্পণ প্রতিবিম্ব একে অপরের উপর উপস্থাপনীয় হবে। 4 নম্বরটা আমরা এখনো পড়িনি, কারণ 4 নম্বর শর্তটা এক কাইরাল কার্বন বিশিষ্ট যৌগের ক্ষেত্রে প্রযোজ্য না। এই 4 নম্বর শর্তটা এখন আলোচনা করব। দেখো যে এই যৌগটার এই বরাবর একটা তল যদি আমরা বিবেচনা করি, এই যে এই বরাবর যদি আমরা একটা তল বিবেচনা করি,
তাহলে উপরের অংশ আর নিচের অংশ দেখো সেম, একই, উপরের অংশ আর নিচের অংশ। আমার এই যে হাত, এর 5টা আঙ্গুল 5 রকম, অপ্রতিসম, কোনো অংশের সাথে কোনো অংশের মিল নেই। মানুষের বডি, হিউম্যান বডি যদি এই উলম্ব বরাবর ভাগ করা হয় ঠিক এই বরাবর, তাহলে এই পাশের অংশ আর এই পাশের অংশ কিন্তু সেম। এই যে দেখো এরকম, এই পাশে যদি আয়না রাখো, এই পাশের যে প্রতিবিম্ব এই অংশের উপরে পড়বে তখন। তার মানে এই এই অংশ আর এই অংশ একই জিনিস। এই বরাবর উলম্ব বরাবর একটা তল প্রতিসাম্যতা, এই বরাবর একটা তল কল্পনা করলে তলের এই পাশের অংশ আর এই পাশের অংশ একই। যদি তার একটা চোখ ছোট হয়, মনে করো টেরা হয়, তাহলে কিন্তু আবার প্রতিসম হবে না। এই অংশ এবং এই অংশ সেম। এই অংশ ভাঁজ করলে এই অংশের উপরে পুরোপুরি মিলে যায়। তাই এখানে যদি আয়না রাখো, আয়নার মধ্যে যে প্রতিবিম্ব পাওয়া যাবে সেটার উপরে স্থাপন করা যাবে। তাহলে এইরকম তল প্রতিসাম্যতা যদি থাকে, তাহলে ওই যৌগটি আলোক সক্রিয় হবে না। এই ধরনের সমাণুকে আমরা মেসো সমাণু বলি। মেসো সমাণু, প্লেন অফ সিমেট্রি যদি থাকে কোনো যৌগে, অপ্রতিসম কার্বন আছে, কাইরাল কার্বন আছে, কিন্তু যৌগটি অপ্রতিসম না, যৌগটি প্রতিসম। অপ্রতিসম কার্বন থাকলেও যৌগটি অপ্রতিসম নাও হতে পারে যদি তল প্রতিসাম্যতা থাকে। এই তলের উপরের এবং নিচের অংশ সেম, একই জিনিস। তাহলে যৌগটা সার্বিকভাবে প্রতিসম, এক অংশের সাথে এক অংশের সমান মিল আছে। তাহলে এটা সেই মেসো টার্টারিক অ্যাসিড। মেসো সমাণু আলোক নিষ্ক্রিয়। কিন্তু যদি যৌগটির গঠন এমন হয় অপ্রতিসম কার্বন, এই কার্বনের এক হাতে হাইড্রোক্সিল, এক হাতে কার্বক্সিলিক, এক হাতে হাইড্রোজেন, আর এক হাতে যে বড় গ্রুপ। আবার এই কার্বনের এক হাতে ব্রোমিন, এক হাতে কার্বক্সিলিক, এক হাতে হাইড্রোজেন, এক হাতে এই যে বড় গ্রুপ। কিন্তু দেখো এই বরাবর একটা তল কল্পনা করলে এই অংশের সাথে এই অংশ মেলে না। তাহলে প্লেন অফ সিমেট্রি এখানে নেই, তল প্রতিসাম্যতা নেই। তাহলে এই যৌগটি আলোক সক্রিয় হবে, এই যৌগটি আলোক সক্রিয় হবে। কিন্তু এখানে একটা ঘটনা ঘটবে, যেটা এখানেও ঘটে। এখানে এইখানে যে ঘটনাটা ঘটে সেটা হলো, এই কার্বন কার্বন অক্ষ বরাবর ঘূর্ণন প্রতিবন্ধকতা নেই, ঘুরতে পারে। এই কার্বন আর এই কার্বন সিঙ্গেল বন্ড, এই অক্ষ বরাবর এরকম ঘুরতে পারে। খেয়াল করো একটু, এইটা ব্রোমিন, এটা হাইড্রোজেন, এইটা এটা হাইড্রোক্সিল, এটা হাইড্রোজেন। তো এইরকম ভাবে ঘুরতে পারে। এরকম একটাকে স্থির রেখে, এটা স্থির,
এটার ঘূর্ণন দেখাচ্ছি। কেউ যদি বলে স্যার উপরেরটা স্থির রেখে এটার ঘূর্ণন দেখাবো, যে কোনো একটা, আমি এইটাকে স্থির রেখে দুটো তার একসাথে ঘুরবে না, তাহলে তো যৌগটাই ঘুরবে। একটা অংশ স্থিরের একটা সাপেক্ষে, এই নিচের অংশের সাপেক্ষে উপরের কাইরাল কার্বন এরকম ঘুরতে পারে, কারণ কার্বন কার্বন এটা সিঙ্গেল বন্ড, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড এরকম অক্ষ বরাবর ঘুরতে পারে, ঘূর্ণন সম্ভব। তাহলে যদি ঘোরে, তাহলে এখানে আয়না রাখলে আয়নার মধ্যে, দর্পণের মধ্যে যে প্রতিবিম্বটা পাওয়া যাবে সেটা কিন্তু দর্পণ প্রতিবিম্বের ন্যায় আচরণ করবে না। দেখো এই কাঠামোটা স্থির রেখেছি, নিচেরটা এটা এরকম ঘুরেছে, উপরেরটা, তাহলে নিচের দর্পণ প্রতিবিম্ব এরকম, কিন্তু উপরে দেখা যাবে কিন্তু হাইড্রোজেন, ব্রোমিন, আবার বলি খেয়াল করো একটু, এই যে এই এটা ওইস, এটা বিআর, আর এই বুড়ো আঙুলটা আছে হাইড্রোজেন, এইরকম রোটেশন হয় এই অক্ষ বরাবর, ঠিক এইরকম রোটেশন হয়, এরকম এরকম রোটেশন হয় এরকম। তাহলে দেখো হাইড্রোজেন এটা না, এই যে হাইড্রোজেনের ছবি দেখা যাবে, এই ছিল এরকম, এই এইরকম। তাহলে এইটা দর্পণের মধ্যে যেটা দেখা গেল সেটা দর্পণ প্রতিবিম্বের নয়, পুরোপুরি উল্টো না, কিন্তু উপরের অংশটা দেখো রোটেশন, এই কার্বন কার্বন অক্ষ বরাবর ঘোরার ফলে এইরকম প্রতিবিম্ব পাওয়া যায়। এদের কোনো তল প্রতিসাম্যতা নেই, দুটি কাইরাল কার্বন বিশিষ্ট যৌগ, তাহলে যৌগটা অপ্রতিসম, এ আলোক সক্রিয় হবে, এই সমানুটি আলোক তলকে যেদিকে ঘুরাবে, এই সমানুটি আলোক তলকে একই দিকে ঘুরাবে, ঘুরানোর পরিমাণ কম বেশি। এই সমানুটি আলোক তলকে ডান দিকে ঘুরালে এই সমানুটিও আলোক তলকে ডান দিকে ঘুরাবে, ঘুরানোর পরিমাণ, কৌণিক পরিমাণ কম বেশি হবে। এই ধরনের সমাণুকে বলা হয় ডায়াস্টেরিওমার সমাণু। ডায়াস্টেরিওমার সমাণু। এটা যেমন মেসো সমাণু, এটা ডায়াস্টেরিওমার সমাণু, অর্থাৎ একের অধিক কাইরাল কার্বন যদি থাকে, অর্থাৎ দুটি কাইরাল কার্বন বিশিষ্ট যৌগের ডায়াস্টেরিওমার সমাণু হয়। যদি এরকম তল প্রতিসাম্যতা না থাকে, তল প্রতিসাম্যতা থাকলে সেই সমাণুটি আলোক নিষ্ক্রিয়, কিন্তু তল প্রতিসাম্যতা না থাকলে এই সমাণুটি দর্পণের মধ্যে এমন দেখা যাবে, অর্থাৎ উপরের অংশ মনে হচ্ছে, দেখো ব্রোমিন এখানে দেখা যায়নি, কারণ এটি অক্ষ বরাবর এরকম ঘুরছে, একক বন্ধন অক্ষ বরাবর এরকম রোটেশন হয়, তার ফলে দর্পণের মধ্যে যে সমাণুটি দেখা গেছে প্রতিবিম্ব,
সেটা দর্পণ প্রতিবিম্বের মতো না। এই সমানুটি আলোক তলকে যদি বামে ঘুরাই, এই দর্পণ প্রতিবিম্বের মধ্যে যে সমানুটি এটা আলোক তলকেও বামে ঘোরাবে, ঘুরানোর পরিমাণ কম বেশি। তাহলে এই ডায়াস্টেরিওমার সমাণু দুটো সমমোলার দ্রবণ তৈরি করলে তারা আলোক নিষ্ক্রিয় হবে না, রেসিমিক মিশ্রণ তৈরি করবে না। যেহেতু এও যেদিকে ঘোরায় এও সেই দিকে ঘোরায়, তাই এদের মিশ্রণ তৈরি করলে আলোক তলকে ওই একই দিকে ঘোরাবে। অর্থাৎ ডায়াস্টেরিওমার সমাণুর মিশ্রণ আলোক সক্রিয়, কিন্তু এনানসিওমার সমাণুর মিশ্রণ কিন্তু আলোক নিষ্ক্রিয় ছিল। গতদিন দেখিয়েছিলাম রেসিমিক মিশ্রণ। তাহলে এনানসিওমারের সমমোলার দ্রবণ রেসিক মিশ্রণ তৈরি করে, কিন্তু ডায়াস্টেরিওমারের সমমোলার রেসিমিক মিশ্রণ তৈরি করে না। তাহলে আমরা সমানুতার মোটামুটি সব আলোচনায় হলো গাঠনিক সমানুতা, জ্যামিতিক সমানুতা, আলোক সমানুতা। এই আলোক সমানুতার ক্ষেত্রে কয়টি সমাণু হয় সেটা আমরা একটা সূত্রের সাহায্যে ব্যাখ্যা করতে পারি, কিন্তু গাঠনিক সমানুতার ক্ষেত্রে একটি যৌগ দিলে কয়টি সমাণু হবে বের করার কোনো সূত্র নেই। কিন্তু আলোক সক্রিয়তার ক্ষেত্রে সূত্র আছে, সেটা হলো 2n। n হলো কাইরাল কার্বনের সংখ্যা। যদি কাইরাল কার্বন একটি হয় তাহলে দুইটি সমাণু হয়। কাইরাল কার্বন একটি হলে দুটি সমাণু হয়, একটা ডি একটা এল, ডেক্সট্রো রোটেটরি আর লেভো রোটেটরি। কিন্তু কাইরাল কার্বন যখন দুইটি হয় তখন চারটি সমাণু হয়। যেমন এই যে দুটো পেয়েছি, এর গঠন কাঠামো চেঞ্জ করলে আরো দুটো পাওয়া যাবে। এই দুটো ডায়াস্টেরিওমার পেয়েছি, আরো দুটো ডায়াস্টেরিওমার পাওয়া যাবে। কিন্তু দেখো, যদি এর গঠন এরকম হতো, আগের থেকেই কনফিগারেশন এরকম, খেয়াল করো একটু, এর তল প্রতিসাম্যতা নেই, এখানে রোটেশন হবে না। কিন্তু কেন? বড় গ্রুপ দুটো বিপরীত দিকে আছে। এই যে বড় গ্রুপ, নেগেটিভ গ্রুপ দুটো একই দিকে থাকলে তখন এরা বিকর্ষণ করে। হাইড্রক্সিল ব্রোমিন, এখানে যেমন হাইড্রক্সিল হাইড্রক্সিল এরা রোটেশন করে, কিন্তু এরও রোটেশন হয়। কিন্তু এর যেহেতু যৌগটাই প্রতিসম, তল প্রতিসমতা আছে, তাই আলোক সক্রিয় হবে না, আলোক নিষ্ক্রিয় মিশ্রণ। এই সমাণুটির এই দুটো ডায়াস্টেরিওমার সমাণু আরো দুটো হবে। এটা কিন্তু দর্পণ প্রতিবিম্বের ন্যায় আচরণ করবে, যেহেতু এখানে রোটেশন হচ্ছে না। এই যে আরো দুটো হলো, এই যে চারটি। গ্লুকোজ, ডি গ্লুকোজ, গ্লুকোজের চারটি কাইরাল কার্বন, তাহলে গ্লুকোজের কতটি সমাণু হবে দেখো, 2^4 মানে 16টি। গ্লুকোজের সংকেত দেখো, ডি গ্লুকোজের সংকেত দেখাচ্ছে আমি 3, 4, OH, OH, H, OH, H, OH, H। দেখো কয়টা কাইরাল কার্বন,
খেয়াল করো, চারটে কাইরাল কার্বন দেখো, চারটা, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর এবং 5 নম্বর, চারটি কাইরাল কার্বন ডি গ্লুকোজে। 1 নম্বর কাইরাল কার্বন নেই, মানে এই কার্বনে দুই হাতে অক্সিজেন আছে, এই কার্বনে 2 হাতে হাইড্রোজেন আছে, একই জিনিস, তাহলে এটা কাইরাল না, এটাও কাইরাল না। 2, 3, 4 এবং 5 চারটি কাইরাল। এই যে এর 16টি সমাণু হয়, গ্লুকোজ, ল্যাকটোজ, গ্লাকটোজ, ম্যানোজ, এরকম 16টি সমাণু হয়। তাহলে এই কাইরাল কার্বনের সংখ্যা যদি বলা থাকে তাহলে আমরা কয়টি সমাণু হয় সূত্রে বের করতে পারি। এমসিকিউতে আসে অনেক সময় যে একটি যৌগের কাইরাল কার্বনের সংখ্যা এত, তার কতটি সমাণু হবে, কিন্তু গাঠনিক সমানুতা আমরা কোনো সূত্রের সাহায্যে বের করতে পারি না, এটা নিজে লিখে প্র্যাকটিস করে বের করতে হবে। জ্যামিতিক সমানুতা দুটো হয়, সিস এবং ট্রান্স, এটা নিয়মই দুটো, এটা একই দিকে গ্রুপ, কোনাকুনি থাকলে ট্রান্স। কিন্তু দেখো যে তোমাকে যদি বলে C3H8O এই যৌগটিতে কয়টি সমাণু হবে। প্রথম তুমি দেখবে যে এখানে একটা অক্সিজেন আছে, তাহলে অক্সিজেন থাকলে কোন কার্যকারীমূলক হতে পারে, হাইড্রোক্সিল, অ্যালকোহল, অথবা অক্সিজেন থাকলে অ্যালডিহাইড হতে পারে, একটা অক্সিজেন থাকলে। তাহলে প্রথমে আমি অ্যালকোহল লিখি, মেলে কিনা দেখি। এরকম তোমাকে লিখতে হবে গঠন, লিখে দেখবা সংকেতের সাথে মেলে কিনা পরমাণুর। দেখো মিলে গেছে, 2, 2, 4 আর 3, 7 আর 1, 8, 8টা হাইড্রোজেন, একটা অক্সিজেন, 3টে কার্বন, মিলে গেছে। ওকে, তাহলে এটা প্রোপানল অন। এবার আমরা এর গঠন পরিবর্তন করে দেখতে পারি আরো কতটি সমাণু এর সম্ভব। কোনো সূত্র নেই, কিন্তু এটা তোমাকেই প্র্যাকটিস করে বের করতে হবে। তাহলে এদের আর একটা সমাণু হলো প্রোপানল 2, অবস্থান সমাণু, গাঠনিক সমানুতা আর কি। আর একটা সমাণু এর হতে পারে, সেটা হলো ইথাইল মিথাইল ইথার। অ্যালকোহল হলেই তার কার্যকারীমূলক সমাণু ইথার, এটা জ্ঞান মনে রাখতে হবে। অ্যালকোহলের কার্যকারীমূলক সমানুতা হলো ইথার, অ্যালডিহাইডের কার্যকারীমূলক সমানুতা হলো কিটোন, পরস্পরের যে কার্যকারীমূলক সমাণু। তাহলে এই 3টে সমাণু হয়। তাহলে এমসিকিউতে প্রশ্ন আসতে পারে বা অনুধাবনমূলকও আসতে পারে, C3H8O এই সংকেত দ্বারা কয়টি সমাণু সম্ভব বা কোন ধরনের সমানুতা প্রদর্শন করে। যেহেতু কোনো ডাবল বন্ড নেই, তাহলে জ্যামিতিক সমানুতা না, এখানে কোনো কার্বন পরমাণু অপ্রতিসম নেই, তাহলে আলোক সমাণু না, শুধুই গাঠনিক সমানুতা। একটা অবস্থান, তাহলে দুটো হলো, আর একটা হলো কার্যকারীমূলক। আরো কিছু দেখায়, দেখো যদি তোমাকে বলে C3H6O এটা দ্বারা কতগুলো সমাণু হবে, তো তুমি সংকেত লিখবে, প্রথমে অ্যালকোহল লিখে দেখো হয় কিনা আগের মতো, খেয়াল করো একটু। না, এখানে 8টা মেলে না, এইটা হলে হতো, তার মানে এটা অ্যালডিহাইড, এটা অ্যালকোহল হবে না, এটা অ্যালডিহাইড। CH3 CH2
CHO। তাহলে আর একটা সমাণু হয় এর কিটোন। দুটো হলো। আর একটা মনে আছে, কিটোন থাকলে ইন অল হয়, টটোমারিজম। কিটোন থাকলে ইন হল হয়, টটোমারিজম যেটাকে আমরা বলি। তাহলে এরও তিনটে সমাণু হয়, অ্যালডিহাইড, কিটোন, ইন অল। দেখো একটু আগে দেখালাম 3 কার্বনের, এটা দেখিয়েছিলাম C3H8O, এই যে এটা দেখিয়েছিলাম। এইবার দেখো যদি C4H10O বলে, কার্বন সংখ্যা আরো একটা বেশি, তাহলে ওর সমাণুর সংখ্যা আরো বেশি হবে। লেখো 4 কার্বনের CH3, CH2, CH2, OH 1 2 3 4। বিউটানলন, এই বিউটানলনের একটা চেন সমাণু হয়, যেহেতু কার্বন সংখ্যা 3 এর বেশি, তাহলে একটা চেন সমাণু এর বানানো যায়। দেখো এটা একটা শাখা বানিয়ে দিলে, এটা একটা শাখা বানিয়ে দিলে খেয়াল করো 2 মিথাইল প্রোপানল হয়ে গেল। কিন্তু তখন এটা 4 কার্বনের চেন, মুক্ত শিকল, কোনো শাখা নেই। এখানে কিন্তু একটা শাখা আছে, এখানে একটা শাখা চলে এসেছে। তাহলে দুটো সমাণু হলো, একটা হলো এই দুটো পরস্পরের কি চেইন সমাণু। এইবার দেখো এর তো অবস্থান সমাণু হয়, CH3, এর কিন্তু অবস্থান সমাণু হয়। এই যে এটা ছিল প্রোপানল 1, এটা হলো প্রোপানল 2, এইটা এটার অবস্থান সমাণু। আবার এইটারও অবস্থান সমাণু হয়, দেখো CH3 C, CH3, খেয়াল করো একটু, এই দেখো ওই সেখানেও দেওয়া যায়, তাহলে এটাও অবস্থান সমাণু। তাহলে কতগুলো সমাণু হয় দেখো, বিউটানল 1, বিউটানল 2 অবস্থান সমাণু। এটা হলো 2 মিথাইল প্রোপানল 1, মানে এই সমাণুটির এটা চেন সমাণু। এখানে চেন 4টে, এখানে কয়টা? 3টে। এরই আবার অবস্থান বানানো যায়। 1 নম্বরে ওই ছিল, 2 নম্বরে নিয়ে আসলাম। বুঝেছো? তাহলে অ্যালকোহলেরই 4টে হলো। কিন্তু এবার ইথার হয়, এর ইথার সমাণু হয়, অ্যালকোহল থাকলে তো ইথার হয়, CH3 CH2O CH2 CH3, ডাই ইথাইল ইথার। এইবার দেখো কার্বন সংখ্যা সমান, এইবার কার্বন সংখ্যা অসমান, মেটামারিজম। এই যে 6টা সমাণু হলো, কোনো সূত্র নেই কিন্তু বের করার, এইভাবে গঠন কাঠামো থেকে বের করতে হবে। আমি নোটে দিয়ে দিয়েছি, দেখবা অনেকগুলো আছে। কোন ধরনের সমানতা, এরা কোন ধরনের সমানতা প্রদর্শন করে? সব গাঠনিক সমানতা। যেহেতু দ্বিবন্ধন নেই, স্টেরিও অর্থাৎ জ্যামিতিক হবে না। কোন কাইরাল কার্বনের গঠনে আমি পাইনি এখনো, কিন্তু যদি পেয়েছি, এই যে এটা একটু খেয়াল করো, এখানে কিন্তু কাইরাল কার্বন আছে। এই যে এই 2 নম্বর কার্বন দেখো, ভালো করে বোঝো কিন্তু, এই 2 নম্বর কার্বন দেখো কাইরাল, একটা হাইড্রোজেন, একটা মিথাইল, আর এই পাশে এটা ইথাইল, হাইড্রোক্সিল, 4টে ভিন্ন গ্রুপ কিন্তু। তাহলে এই সমাণুটির কিন্তু আলোক সমাণু হবে। তার মানে সবথেকে সক্রিয় গ্রুপ উপরে দিলাম C2H5, এইটা, এই অংশটা, এটা উপরে দিলাম, H বামে দিলাম,
OH ডাইনে দিলাম CH3, এইখানে দর্পণ রাখলাম C2H5 COH। যদি কখনো কাইরাল কার্বন থাকে তাহলে সে আলোক সক্রিয়তাও প্রদর্শন করবে। তাহলে এই যে বিউটানল 1 অর্থাৎ বিউটানল তার কতগুলো সমাণু, 6টা তার গাঠনিক সমাণু, আবার 2টো তার আলোক সমাণু হলো। কাইরাল কার্বন থাকলেই কিন্তু সে আলোক সক্রিয় হবে। তাহলে আমাদের মোটামুটি 2.1 সব পড়ানো শেষ। ভালো করে পড়বে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত। জৈব যৌগের মূল ভিত্তি কিন্তু এই জায়গা। অর্থাৎ তুমি যেমন পড়ালেখা শুরু করার আগে কি শেখো, অ আ ক খ ABCD লেখা শেখো, এটা কিন্তু তাই। তাহলে জৈব রসায়নের প্রাথমিক ধারণা কিন্তু এটা, যেখানে আমরা কি ধারণা পেলাম, জৈব যৌগ কাকে বলে, তার শ্রেণী বিভাগ, জৈব বিক্রিয়া শ্রেণী বিভাগ, নামকরণ, কার্যকারীমূলক, সমানতা, সমগোত্রীয় শ্রেণী, বিক্রিয়া যখন ঘটে বন্ধন ভাঙে, বন্ধন ভেঙে কি তৈরি হতে পারে, 1 ডিগ্রি ফ্রি রেডিকাল, 2 ডিগ্রি ফ্রি রেডিকাল, 3 ডিগ্রি ফ্রি রেডিকাল, আবার কার্বন আয়ন তৈরি হতে পারে, কার্বন অ্যানায়ন তৈরি হতে পারে। তো বন্ধন ভেঙে গেল, বন্ধন ভাঙার পর সেখানে কারা যে যুক্ত হবে, হয় ইলেকট্রোফাইল নতুবা নিউক্লিওফাইল। এই যে 3-এর ঘ আমি বলেছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু জৈবর পরের অংশ পড়তে গেলে কিন্তু লাগবে। আগামী কালকের ক্লাস শুধুমাত্র সমস্যা দেখাবো, কিন্তু এই 2.1-এর যত সমস্যা আগামীকাল দেখে নেবে। সমস্যা না থাকলে আমরা পরের অংশে চলে যাব, অর্থাৎ হাইড্রোকার্বনে চলে যাব আমরা। এর পরের জৈব ক্লাস কেউ যদি মিস দেয় তাহলে সে কিন্তু আর পরে বুঝতে পারবে না। অন্তত যতদিন আমরা অফলাইনে না যাই ততদিন কিন্তু জৈব ক্লাস মিস দিও না কেউ। মিস দিলে তার কিন্তু এই গ্রুপে থাকার কোনো দরকার নেই, একসাথে অনেকগুলো ক্লাস বুঝতে পারবে না তখন। আমি 2টো পোস্ট দিয়েছি তোমাদের, গ্রুপে পোস্ট দেইনি, মেসেঞ্জারে। শনি